বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আফরোজা সুলতানা, প্রভাষক বাংলা, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। হাজির হয়েছি অনলাইন ক্লাসে। তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে ক্লাস নেব সেটি হলো মহাজাগতিক কিউরেটর এই গল্পটি নিয়ে, যেটি হলো একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। প্রথমেই নামকরণের অর্থটি আমরা জেনে নিব। মহাজাগতিক কিউরেটর অর্থ হলো মহাজগৎ সম্বন্ধীয় জাদুঘর রক্ষক। এটি জলজ গ্রন্থের অন্তর্গত মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খ থেকে গৃহীত হয়েছে। এই গল্পটি বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এখানে লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। অনন্ত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটরের বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহে সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে গল্পটির সূচনা। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে কিউরেটরদের সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে গল্পটি নাট্যগুণ লাভ করেছে। বিভিন্ন প্রজাতির যাচাই বাছাই কালে পৃথিবীর বিভিন্ন প্রাণীর গুণাগুণ কিউরেটরদের সংলাপে উঠে আসে। মানুষ নামক প্রজাতি বিবেচনার ক্ষেত্রে কিউরেটরদের বস্তুনিষ্ঠ আলোচনা মূলত লেখকেরই মনের কথা। এই কিউরেটররা পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের কারণে হ্রাস ঘটে যাচ্ছে ওজোন স্তরে, নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে ফেলছে প্রকৃতির ভারসাম্য, পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে নিউক্লিয়ার বোমা ফেলছে একে অন্যের উপরে। এই পরিস্থিতিতেও মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বলে কথিত। অবশেষে সুশৃঙ্খল, সুবিবেচক, পরোপকারী, পরিশ্রমী পিঁপড়াকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে শনাক্ত করে কিউরেটররা, যারা কিনা পিঁপড়া যেটা সেই ডাইনোসরের যুগ থেকে এখন পর্যন্ত বেঁচে আছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীর রসের সঙ্গে সমাজ, পরিবেশ, পৃথিবী সম্পর্কে লেখকের তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে। আমরা এই গল্পটি যখন শেষ করব, শিক্ষার্থীরা এই গল্পটি যখন তোমরা শেষ করবে তখন যে বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে তা হলো পৃথিবীতে সকল প্রাণীর মূল গঠন হলো ডিএনএ, সে সম্পর্কে তোমরা জানতে পারবে। স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী মানুষ, যে স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী সে সম্পর্কে তোমরা জানতে পারবে। পৃথিবীতে পিঁপড়ার গুরুত্ব বুঝতে পারবে। এই পৃথিবীতে মানুষের বয়স, পিঁপড়ার সুশৃঙ্খল জীবন, ডাইনোসরের যুগ সম্পর্কে তোমরা জানতে পারবে। এই গল্পটি বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও সমাজ, পরিবেশ,
পৃথিবী সম্পর্কে যে সচেতনতার জন্ম দেয় তা তোমরা অনুধাবন করতে পারবে এবং পৃথিবীতে নানা প্রজাতির যে প্রাণী আছে তাদের গুণাগুণ সম্পর্কে জানতে পারবে এবং লেখকের বিস্তারিত পরিচিতি জানতে পারবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা এখন একটু জেনে নিব লেখক পরিচিতি। মহাজাগতিক ক্রিয়েটর গল্পটি লিখেছেন মুহাম্মদ জাফর ইকবাল, যিনি কিনা বৈজ্ঞানিক কল্পকাহিনীর এক ছত্র সম্রাট, যিনি 1952 সালে 23 ডিসেম্বর বাবার কর্মস্থল সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আক্তার খাতুন। তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তার মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হয় বগুড়ায়। আইএ পাশ করেন ঢাকা কলেজ এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1982 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে উনি পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং এই দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত হন। মুহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের একজন আইডল বা আদর্শ। অপেট্রনিক সুখ দুঃখ রচনার মাধ্যমে এই ধারার সাহিত্যে তার প্রথম আবির্ভাব। তিনি একজন বস্তুনিষ্ঠ বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক। মাতৃভূমি, মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য। কিশোর উপন্যাস এবং ছোট গল্প রচনাতেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার উল্লেখযোগ্য কিছু বিষয় উপন্যাস আছে, সেটি হলো দীপু নাম্বার 2, আমি তপু, আমার বন্ধু রাশেদ তার শ্রেষ্ঠ রচনা, এবং মহাকাশে মহাত্রাস, টুকুঞ্জির নিঃসঙ্গ গ্রহচারী, একজন অতিমানবী, কবিয়ানের যাত্রী সহ অনেক পাঠক প্রিয় সায়েন্স ফিকশন বা কল্পকাহিনীর তিনি স্রষ্টা। 2004 খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসাবে বাংলা একাডেমি পুরস্কার তিনি লাভ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, তোমরা যখন লেখক পরিচিতি পড়বে কি বিষয়গুলো মাথায় রেখে তোমরা পড়বে সেটা আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, আবার একটু বলছি। লেখক পরিচিতি পড়তে গিয়ে লেখকের জন্মস্থান, পৈতৃক নিবাস, তার শিক্ষাগত যোগ্যতা, তার বাবা মায়ের নাম, তার পেশা, উল্লেখযোগ্য গ্রন্থ কোনটা, উপন্যাস কোনটা, ছোট গল্প, এভাবে করে ভাগ করে জানতে হবে। কি কি পুরস্কারে উনি ভূষিত হয়েছেন সেটা জানতে হবে। এই বিষয়গুলো কিন্তু সব জ্ঞানমূলক কোশ্চেনে থাকে। তোমরা এই বিষয়গুলো খেয়াল করেই লেখক পরিচিতি খুব ভালোভাবে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক মূল গল্পটি। মূল গল্পটি আমরা শুরু করব। সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো।
এখানে আমরা আগেই বলেছি মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটরের সংলাপ বিনিময়ের মধ্য থেকে গল্পটির সূচনা। তো এখানে দুজন কিউরেটর সংলাপ বিনিময়ের মধ্যেই আমরা এই গল্পটি শুরু করছি। তারা হচ্ছে কিউরেটররা সৌরজগতের তৃতীয় গ্রহটি অর্থাৎ পৃথিবীকে তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং দেখে বেশ সন্তুষ্ট হলো। প্রথম প্রাণীটি বলল, এখানে প্রাণের বিকাশ হয়েছে। এখানে প্রাণের বিকাশ বলতে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির জন্ম ও বেড়ে ওঠা এটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, বেশ পরিণত প্রাণ, অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি, একেবারে ক্ষুদ্র এক কোষী থেকে লক্ষ কোটি কোষের প্রাণী এই পৃথিবীতে আছে। দ্বিতীয় প্রাণীটি আরো একটু খুঁটিয়ে দেখে বলল, আসলে এটি জটিল প্রাণ নয়, খুব সহজ এবং সাধারণ। এটিকেও আমরা আন্ডারলাইন করব শিক্ষার্থীরা, আসলে এটি কোনো জটিল প্রাণ নয়। এই এককোষী প্রাণীগুলো কোনো জটিল প্রাণ নয়। কেন সাধারণ বলছো কেন? তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ শুরু হয়েছে ভাইরাস থেকে। প্রকৃতপক্ষে ভাইরাস আলাদাভাবে ভাইরাসকে প্রাণহীন বলা যায়, কিন্তু এই ভাইরাস যখন অন্য প্রাণীর সংস্পর্শে আসে তখন তার ভিতরে প্রাণের লক্ষণ দেখা যায়। কিন্তু অন্য কোনো প্রাণী, তারপর রয়েছে এককোষী প্রাণী, পরজীবী ব্যাকটেরিয়া, তারপর আছে গাছপালা, এক জায়গায় স্থির, আলোক সংশ্লেষণ দিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে। পদ্ধতিটা বেশ চমৎকার। শিক্ষার্থীরা তোমরা আন্ডারলাইন করবে, পদ্ধতিটা বেশ চমৎকার। কি পদ্ধতি? এই গাছপালা যে সূর্যের আলো থেকে নিজেদের খাবার নিজেরা তৈরি করে নিচ্ছে, এই ব্যাপারটি কিউরেটরদের কাছে বেশ চমৎকার মনে হচ্ছে, সেজন্য বলা হচ্ছে এই পদ্ধতিটা বেশ চমৎকার। গাছপালা ছাড়াও আছে কীটপতঙ্গ। তাকিয়ে দেখো কত রকম কীটপতঙ্গ। পানিতেও নানা ধরনের প্রাণী আছে, তাদের বেঁচে থাকার পদ্ধতিও ভিন্ন। ডাঙাতেও রয়েছে নানা ধরনের প্রাণী, কিছু কিছু শীতল রক্তের, কিছু কিছু উষ্ণ রক্তের। উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের একটির ভিতরে আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে, কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, কিন্তু সব আসলে পারছে। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। তুমি আরেকটু খুঁটিয়ে দেখো এই ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে। দেখো প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বলল, তুমি ঠিকই বলেছ, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ দিয়ে। সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। এখানে একটি কথা, ডিএনএ, যার পরিপূর্ণ রূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপের নিয়ন্ত্রণে জিনগত নির্দেশ প্রদান করে। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটি একই রকম গঠন। প্রাণীটির বিকাশের নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা আছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল, এটুই হচ্ছে পার্থক্য। ব্লুপ্রিন্ট বা নীল নকশা যেটাই আমরা বলি, কিছু কিছু প্রাণীর নীল নকশা হচ্ছে সহজ, আর কিছু কিছু প্রাণীর নীল নকশা একটু জটিল, এটুকুই পার্থক্য। কিন্তু সবাই কিন্তু মূল গঠন কিন্তু ডিএনএ দিয়ে তৈরি। দ্বিতীয় প্রাণীটি বলল, আমরা বিশ্বব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। কাজটি সহজ নয়। এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে। যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম, কাজটি আরো কঠিন হয়ে গেল। শিক্ষার্থীরা তোমরা আন্ডারলাইন করবে, কাজটি আরো কঠিন হয়ে গেল। কেন? কারণ সব প্রাণীর মূল গঠনই হচ্ছে একই
ডিএনএ দিয়ে তৈরি। অর্থাৎ এখান থেকে শ্রেষ্ঠ প্রাণীটি শনাক্ত করা কিউরেটরদের জন্য একটু কঠিন হয়ে গেল। সময় নষ্ট না করে কাজ শুরু করে দেয়া যাক। হ্যাঁ, এক এক করে আমরা দেখব এখন প্রতিটি প্রাণীর নানা গুণাগুণ, বৈশিষ্ট্য সবকিছু কিউরেটরদের সংলাপে উঠে আসবে। প্রথমেই আমরা দেখব তারা বলছে এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। এই ভাইরাস নিজের কোনো প্রাণ নেই, প্রাণহীন, এদের কোনো বৈচিত্র্য নেই, কিন্তু এরা অন্য প্রাণীর সংস্পর্শে এলেই তাদের মাঝে প্রাণের লক্ষণ দেখা যায়। হ্যাঁ, ঠিকই বলেছ। আবার এই হাতি বা নীলতিমি নিয়েও কাজ নেই, এদের আকার বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। এখানে হাতি আমরা জানি অনেক বড় আকারে, নীলতিমি অনেক বড়। কিউরেটররা এদের সম্পর্কে বলছে আকারে যেহেতু বড়, এদেরকে সংরক্ষণ করা যাবে না, কঠিন হবে তাদের সংরক্ষণ করা। গাছপালা নেওয়ার প্রয়োজন নেই, কারণ গাছপালা এক জায়গায় স্থির থাকে। প্রতিটি প্রাণীর সম্পর্কে কিউরেটরদের যে এই যাচাই বাছাইয়ের যে ব্যাপারগুলো এখানে উঠে এসছে, বৈশিষ্ট্যগুলো বা নানান গুণাগুণ, প্রতিটা বিষয় কিন্তু শিক্ষার্থীরা খুব মন দিয়ে তোমাদেরকে জানতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। প্রতিটি প্রাণী সম্পর্কে তারা যেভাবে তথ্যগুলো এখানে দিয়েছে, সেই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে এটাকে জানতে হবে। এবং বলছে যে না, গাছপালা যেমন স্থির, তেমনি কি হচ্ছে এটা একটি গতিশীল নয়, সেজন্য এটাকে নেওয়ার কোনো অর্থ হয় না। এই প্রাণীটি সম্পর্কে তোমার কি ধারণা? এটাকে বলে সাপ। সাপটি বেশ কৌতূহলোদ্দীপক, এটাকে কৌতূহলোদ্দীপক বলা হয় সাপের আচরণের কারণেই। এবং কিন্তু এটা সরীসৃপ। সরীসৃপ হচ্ছে বুকে ভর দিয়ে চলে এমন সব প্রাণীকে বলা হয় সরীসৃপ। সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, ঠান্ডার মাঝে এরা স্থবির হয়ে পড়ে, চলাফেরা করতে পারে না, সেজন্য এদেরকে বলা হয় প্রাণী জগতে সরীসৃপ একটি পিছিয়ে পড়া প্রাণী। পুরো লাইনটাকে শিক্ষার্থীরা তোমরা আন্ডারলাইন করে রাখবে, কারণ এখানে কিন্তু প্রশ্ন হবে প্রাণী জগতে পিছিয়ে পড়া প্রাণী কি। ঠিক বলেছ, তাহলে সরীসৃপ নিয়ে কাজ নেই। প্রথম প্রাণীটি বলল আমার এই প্রাণীটি খুব পছন্দ হয়েছে, এটাকে বলে পাখি। কি চমৎকার, আকাশে উঠতে পারে। কিন্তু তবে কি এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি নিশ্চিত নই। পাখি আকাশে ওড়ার যে দৃশ্য, সেটা কিউরেটরদের বিমোহিত করে, কিন্তু এখানে তাদের সেই পাখিদের বুদ্ধিমত্তা সম্পর্কে কিউরেটরদের কোনো ধারণা নেই, সেজন্য এই পাখিকে নিতেও তারা নারাজ। আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে? কিউরেটররা বলছে আমাদের এমন কোনো প্রাণী নিতে হবে যে প্রাণীগুলো মধ্যে বুদ্ধিমত্তা আছে, যে প্রাণীগুলো সভ্যতা গড়ে তুলেছে। এই ধরনের কোনো প্রাণীকে কি আমরা নিতে পারি না? ঠিকই বলেছ, তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। এই দেখো একটা স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর, হলুদের মাঝে কালো ডোরা কাটা, এর নাম বাঘ। হ্যাঁ, প্রাণীটি চমৎকার, কিন্তু এটি একা একা থাকতে পছন্দ করে। একটা সামাজিক প্রাণী নিতে পারি না? এখানে কিউরেটররা বাঘকে সামাজিক প্রাণী বলতে নারাজ, কারণ বাঘ একা একা থাকতে পছন্দ করে তাই। তখন বলছি কুকুরকে নিলে কেমন হয়, এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। প্রথম প্রাণীটি বলল এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়ে রেখেছে, প্রাণীটা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে। শিক্ষার্থীরা আন্ডারলাইন করবে, প্রাণীটা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে। কোন প্রাণী? নিজের চারিত্রিক যে মৌলিক যে বৈশিষ্ট্য,
সেটা হারিয়ে ফেলেছে। কেন? কারণ সে গৃহপালিত প্রাণী বলে। এবং গৃহপালিত যেসব প্রাণীগুলো আছে সেগুলো সব নিজের যে মূল যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, মৌলিক যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেটা সেই হারিয়ে ফেলে। যার কারণে ঠিকই বলেছ, এখানে আবার একটু আন্ডারলাইন করবে, গৃহপালিত প্রাণীগুলোর মাঝে স্বকীয়তার লোপ পেয়ে যাচ্ছে। যে প্রাণীগুলো গৃহপালিত, পোষ মানানো, তাদের মাঝে তাদের যে মৌলিক যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা থাকে না। সেজন্য তারা এই প্রাণীগুলো নিতেও নারাজ। একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন। হরিণ নিলে কেমন হয়? হরিণ হচ্ছে তৃণভোজী প্রাণী। তার অর্থ জানো কি? এদের দীর্ঘ সময় ধরে খেতে হয়। বেশিরভাগ সময় এটা ঘাস লতা পাতা খেয়ে কাটায়। ঠিকই বলেছ, আমরা দেখছি কোনো প্রাণী আমরা পছন্দ করতে পারছি না। আমার একটা জিনিস মনে হচ্ছে কি, এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয়? কোন প্রাণীটির কথা বলছো? মানুষ। মানুষ? হ্যাঁ, দেখো, এদের একটা সামাজিক ব্যবস্থা আছে, সমাজবদ্ধ হয়ে থাকে। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। পুরো লাইনটুকু আমরা আন্ডারলাইন করে রাখবো। কাদের সম্পর্কে বলা হচ্ছে? মানুষ সম্পর্কে বলা হচ্ছে। মানুষের মধ্যে কেউ শ্রমিক, কেউ সৈনিক আছে, কেউ বুদ্ধিজীবী আছে, ইত্যাদি। ঠিকই বলেছ। এরা দেখো, এই দেখো, এরা শহর বন্দর নগর তৈরি করেছে। কত বিশাল নগর তৈরি করেছে। শুধু তাই নয়, দেখো এরা চাষাবাদ করছে, পশুপালন করছে। যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটাকে সমাধানের চেষ্টা করছে। নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে, দেখেছো? কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি, তুমি কি সত্যিই বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? তুমি কেন এটা জিজ্ঞেস করছো? এই পৃথিবীর দিকে তাকাও। দেখেছো বাতাস কত দূষিত পদার্থ, বাতাসে কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ, বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে, দেখেছো? ওজোন স্তর, বায়ুমণ্ডলের উপরিভাগে গ্যাসে পূর্ণ স্তর, যা কিনা আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে, এটাও নষ্ট হয়ে যাচ্ছে এই মানুষের কারণে। এবং গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে, দেখেছো? এর সবই কি মানুষ করেছে? হ্যাঁ, কি আশ্চর্য! আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে, যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে, প্রকৃতিকে এরা দূষিত করে ফেলেছে। ঠিকই বলেছ। প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো। তারপর প্রথম প্রাণীটি বলল, না, মানুষকে নেওয়া ঠিক হবে না। এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে, কিন্তু এর মাঝেই শুধু যে নিজেদের বিপন্ন করেছে তা নয়, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলেছে। মানুষ সম্পর্কে আমরা অনেক তথ্য এখানে পেয়ে গেলাম। তারা স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী এবং তারা গাছ কেটে বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে ফেলছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে, ইত্যাদি। দ্বিতীয় প্রাণীটি বলল, মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরদের দায়িত্ব দিয়েছে আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না, কিছুতেই নিতে পারি না। শিক্ষার্থীরা, তোমরা আন্ডারলাইন করবে, স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না। ব্যাখ্যা করো। অনুধাবন প্রশ্ন যদি আসে তাহলে তোমরা প্রথমেই বলবে এই স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী কোনটি? মানুষ। কেন তাদেরকে স্বেচ্ছা ধ্বংসকারী বলা হয়েছে তোমরা আগেই আমি আলোচনা করে নিলাম। তারা ওজোন স্তর তাদের জন্য হ্রাস হচ্ছে, গাছপালা কেটে বিস্তীর্ণ এলাকা
গাছপালা কেটে তারা উজাড় করে দিচ্ছে এবং তাতে নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে ইত্যাদি কারণে এই মানুষকে কিউরেটররা বলছে স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী। তাই এদেরকে কিউরেটররা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বলতে নারাজ। প্রাণী দুটো কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে। দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি। এরাও সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে থাকে। এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে। বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো, নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তারা তৈরি করেছে। ঠিকই দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছ, দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে। মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদেরও ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে। কি সুশৃঙ্খল প্রাণী দেখেছ? শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী। গায়ে প্রচন্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। শিক্ষার্থীরা, তোমরা আন্ডারলাইন করবে পুরো লাইনটি। নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। কারা? পিঁপড়া। এবং একটি ক্ষুদ্র প্রাণী, কিন্তু সে বোঝা বহন করতে পারে তার ওজনের থেকে 10 গুণ বেশি। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে তা আগে থেকেই তারা ঠিক করে রেখেছে। কোনো রকমের কোনো অভিযোগ নেই এবং যে যার দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। অত্যন্ত সুবিবেচক। আগে থেকেই তারা খাবার জমিয়ে রাখে, আর বিপদে কখনো তারা দিশেহারা হয় না। অন্যকে বাঁচানোর জন্য অকাতরে তারা প্রাণ দেয়। মানুষের বয়স হচ্ছে 2 মিলিয়ন বছর। সেই তুলনায় এরা ডাইনোসরের যুগ থেকে এখনো বেঁচে আছে। পুরো লাইনটুকু আন্ডারলাইন করে রাখবে শিক্ষার্থীরা। মানুষ পৃথিবীতে এসছে 2 মিলিয়ন বছর আগে, কিন্তু পিঁপড়া ডাইনোসরের যুগ থেকে এখনো বেঁচে আছে। প্রকৃতি এতটুকু তারা ক্ষতি করেনি। আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে। পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে। এটা লেখকের ভাবনা, লেখকের মত, যে মানুষ যেভাবে স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী নিজেদেরকে নিজেরাই ধ্বংস করে ফেলছে, পৃথিবীটাকেও ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলেছে। সেক্ষেত্রে লেখকের মতে এই পিঁপড়া একসময় পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। ঠিকই বলেছ, তাহলে আমরা এই প্রাণীটি নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটি নেওয়াই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। দুজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহটি থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। গ্যালাক্সি হচ্ছে ছায়াপথ। গ্যালাক্সি শব্দের অর্থ হচ্ছে ছায়াপথ। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের পুরো গল্পটি। এটি একটি কল্প কাহিনী হলেও এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তোমরা বাড়িতে যেটি করবে, আমি যেভাবে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, যে লাইনগুলোকে আন্ডারলাইন করে দিয়েছি, সেই লাইনগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে তোমরা পড়বে। প্রতিটি শব্দার্থ তোমরা শব্দার্থগুলো ভালোভাবে অর্থ জানবে, পাঠ পরিচিতিটা পড়বে, লেখক পরিচিতি পড়বে, এবং এখান থেকে অনেক প্রশ্ন, বিভিন্ন প্রাণীর যে নানান গুণাগুণ, কোন প্রাণীর কি গুণ কি বৈশিষ্ট্য, সেটা আমরা পুরো গল্পটির মধ্যেই কিন্তু পেয়েছি। এক এক করে যদি তোমরাই আলোচনা করো, দেখবে তোমরা যদি একটু খেয়াল করে পড়ো, তাহলে দেখতে পাবে যে প্রতিটি প্রাণীর যে গুণাগুণ বৈশিষ্ট্য, সেটা আমাদের এই গল্পে কিউরেটরদের সংলাপে উঠে এসছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা
গল্পটি বুঝতে পেরেছো? খুবই সহজ একটি গল্প, একটি কল্পকাহিনী, এটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। তো আশা করি তোমরা বাড়িতে একটু যদি পড়ো, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, তবেই তোমরাই প্রশ্ন করে তোমরাই এখান থেকে অ্যান্সার বের করতে পারবে। ছোট ছোট অনেক কিছু তথ্য এখানে আছে, ক্ষুদ্র ভাইরাস থেকে প্রাণের শুরু, তারপরে এখানে ভাইরাস হচ্ছে প্রাণহীন, এভাবে করে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে, তারপরে সব পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর যে মূল গঠন ডিএনএ দিয়ে তৈরি সেটা, তারপরে চলে আসবে বিভিন্ন প্রাণীর যে গুণাগুণ বর্ণনা করা হয়েছে, সেগুলোও তোমরা নীল টিভি আকারে পড়ো, সেজন্য তারা কেন নিতে চায়নি আকারে পড়ো, সেটা সংরক্ষণ করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। তারপরে সাপ, সেটা হচ্ছে একটু পিছিয়ে পড়া প্রাণী, কারণ হচ্ছে সে শীতে স্থবির হয়ে যায়। তারপরে বাঘ, সে হচ্ছে একটি অসামাজিক প্রাণী। অসামাজিক বলতে সে একা একা থাকতে পছন্দ করে, যেটা কিউরেটরদের কাছে ভালো লাগেনি। তারা চাচ্ছে একটি সামাজিক প্রাণী নিয়ে যেতে। ঠিক পাখি, পাখি ওড়ার দৃশ্যটা, পাখি যখন আকাশে উঠছে তখন তাদেরকে বিমোহিত করছে, কিন্তু তাদের বুদ্ধিমত্তা সম্পর্কে কিউরেটরদের কোনো ধারণা নেই, সেজন্য তারা সেটা নেয়নি। তারপরে আবার আমরা চলে আসি কুকুর। কুকুর হচ্ছে একটি পোষ মানা প্রাণী বা গৃহপালিত প্রাণী। এটার নিজস্ব চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই স্বকীয়তা হারিয়ে ফেলেছে। এই জন্য গৃহপালিত পশুগুলো বা প্রাণীগুলো তারা নিতে চায়নি। কেন নিতে চায়নি, কোন কোন প্রাণীগুলো কেন নিতে চায়নি, প্রতিটাই কিন্তু গল্পের মধ্যে বিশ্লেষণ করা আছে। তোমরা তৃণভোজী প্রাণী হরিণ দীর্ঘক্ষণ ধরে ঘাস খায়, এটাকে তারা নিতে পারে না। তারপরে আমরা আসবো, মানুষ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, কিন্তু তাদের ভিতরে তারা যে ব্যাপারগুলো দেখলো, তারা গাছ কেটে উজাড় করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। তারপরে তারা হচ্ছে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে, গাছ কেটে উজাড় করছে প্রকৃতির ভারসাম্য ইত্যাদি। এই যে তাদেরকে বলা হচ্ছে, মানুষদেরকে বলা হচ্ছে, একদিকে মানুষের ভালো দিকগুলোও কিন্তু আগে দেখিয়েছে, তারা সভ্যতা গড়ে তুলেছে মানুষ, তারা একটা সমস্যা হলে দলবদ্ধভাবে তারা এগিয়ে যায় সেটা সমাধানের জন্য, ইত্যাদি ইত্যাদি অনেক ভালো জিনিস, ভালো ব্যাপারগুলোকে আলোচনা করে নিয়ে পরে কিন্তু আমার মানুষকে বলা হয়েছে তারা স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী। যেমন নিজেদেরকে ধ্বংস করছে, তেমনি পৃথিবীটাকেও ধ্বংস করে ফেলার উপক্রম করছে, তারা ধ্বংস করে ফেলার ব্যবস্থা করছে। তো এই ক্ষেত্রে তারা শ্রেষ্ঠ প্রাণী তাদের বিবেচনায় কিউরেটরদের যে পিকটা হচ্ছে সুবিবেচক, পরিশ্রমী, পরোপকারী, এই সব কিছু মিলিয়ে তাদেরকে শ্রেষ্ঠ প্রাণী মনে হয়েছে এই পিকটা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এভাবে করে, আমি যেভাবে করে বললাম, প্রতিটি প্রাণীর যে গুণাগুণ বা চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো লেখক যেভাবে আলোচনা করেছে সেভাবে তোমরা পড়বে বলে আমি আশা রাখি। তো তোমরা বাড়িতে, আমার এটা পড়া থাকলো, সময় একেবারেই কম, তোমরা সময় নষ্ট না করে প্রতিদিনের ক্লাসে পড়া প্রতিদিন করে ফেলবে, তাহলে আর তোমাদের কোনো কষ্ট হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো গল্পটি। তো আবার আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।